হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট মেথড ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব বাংলা ব্যাকরণের ক্রিয়াপদ নিয়ে। তো আপনাদেরকে এখানে খুব চমৎকারভাবে আমি এই ক্রিয়াপদটি আজকের আলোচনা করব। তো এই ক্রিয়াপদ থেকে কিন্তু চাকরির পরীক্ষাতে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, বিশেষ করে বিসিএস, তারপরে আদার্স যে গভর্নমেন্ট যে জবগুলো আছে, এর পাশাপাশি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাতে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে ক্রিয়াপদ থেকে। এবং বিশেষ করে 2019 সালে এই ক্রিয়াপদ থেকেই প্রশ্ন এসেছে 5টি। তো যাতে আপনারা খুব সহজেই প্রশ্ন দেখা মাত্র কোনটি সঠিক উত্তর হবে তা দাগাতে পারেন, তার জন্যই আজকের ভিডিওটি তৈরি। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার ভিডিওতে। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন 1 নাম্বার থেকে শুরু করে এখানে বেশ কিছু প্রশ্ন লিখে রেখেছি আমি, অর্থাৎ প্রায় 5টি প্রশ্ন লিখে রেখেছি, 6টি প্রশ্ন লিখে রেখেছি। তো এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর আজকের ভিডিওটি যখন আপনারা দেখবেন, দেখার পরে আপনারা মুহূর্তের মধ্যে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দাগাতে পারবেন, এতটুকু নিশ্চয়তা দিচ্ছি। তো আমি আপনাদেরকে প্রথমে বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব এবং কিভাবে শর্টকাটে মনে রাখতে পারবেন তাও দেখাবো, এবং সবার শেষে আমরা এই প্রশ্নগুলো সলভ করব। তো চলুন প্রথমে আমরা আমাদের যে বেসিক কিছু জিনিস জানতে হবে এবং কিছু ট্রিক্স আপনাদেরকে দেখাবো সেগুলো নিয়ে আলোচনা করি। আমাদের আজকের যেহেতু আলোচ্য বিষয় হচ্ছে ক্রিয়াপদ, তাই অবশ্যই আমরা ক্রিয়াপদের সংজ্ঞাটি আগে জেনে নিব। ক্রিয়াপদটা কি? যে পদ দ্বারা কোনো কাজ সম্পাদন করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। অর্থাৎ যেই পদ দ্বারা কোনো কাজ সম্পাদন করা বুঝাবে তাকেই ক্রিয়াপদ বলা হয়। তো আমরা ক্রিয়াপদটি দেখে নিলাম, অর্থাৎ কোনো একটি কাজ সম্পাদন করা বুঝাবে যেই পদটা দ্বারা, সেটাই হচ্ছে ক্রিয়াপদ। এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়াপদকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? ক্রিয়াপদকে দুই ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার হচ্ছে সমাপিকা ক্রিয়া, 2 নাম্বার হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তো আপনারা ভিউয়ার্স যেটি সবচেয়ে বেশি মনে রাখবেন সেটি হচ্ছে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া থেকে কিন্তু প্রশ্নগুলো বেশি এসে থাকে পরীক্ষাতে। তো আমরা এই দুটি জিনিস আগে খুব ভালো করে জানবো, এরপরে আমরা অন্যান্য জিনিসগুলোও জানবো। তো 1 নাম্বার হচ্ছে সমাপিকা ক্রিয়া আর 2 নাম্বার হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তো আমি দুটিকে একসাথে বোঝানোর জন্য আমি দুই পাশ করে নিয়েছি, যাতে আপনাদের চিনতে সুবিধা হয় এবং কিভাবে আপনারা অ্যান্সারগুলো দাগাবেন এবং বুঝতে যাতে সুবিধা হয়, তাই আমি দুই পাশ করে লিখেছি। তো সমাপিকা ক্রিয়া কিভাবে চিনবেন? যেমন ধরেন, চেনার উপায়: ক্রিয়াপদটি বাক্যের শেষে থাকবে ও বাক্যের পূর্ণতা বা পরিসমাপ্তি ঘটাবে। তার মানে ক্রিয়াপদ, ক্রিয়া মানে কি আমরা জানি কাজ। তার মানে এই যে দেখুন, উদাহরণ যদি আমরা দেখি, তুমি বলো, এই যে বলো অর্থাৎ কথা বলা বা তুমি বলো, হ্যাঁ, এই বলো হচ্ছে একটা কাজ, তাই তো? এটি দেখুন বাক্যের শেষে থাকবে, অর্থাৎ এই বলো কথাটি বাক্যের শেষে আছে, বলটি বাক্যের শেষে আছে। ঠিক একই রকমের আমি শুনি, শুনি শব্দটি বাক্যের সবার শেষে আছে। ঠিক তেমনি রুবেল পরে, পরে কথাটি সবার শেষে আছে, অর্থাৎ ক্রিয়াপদটি, এগুলো হচ্ছে সব ক্রিয়াপদ। এই যে বলে, এই যে শুনি, এই যে পরে, এগুলো হচ্ছে ক্রিয়াপদ। এই ক্রিয়াপদগুলো বাক্যের শেষে থাকবে, অর্থাৎ দেখুন বাক্যের শেষে অবস্থান করছে। তারপরে কি বলেছে দেখুন, ও বাক্যের পূর্ণতা বা পরিসমাপ্তি ঘটবে, অর্থাৎ সবার শেষে ক্রিয়াপদটি বসে বাক্যের পূর্ণতা প্রকাশ পাবে এবং পরিসমাপ্তি ঘটাবে, অর্থাৎ এরপরে আর কিছু বসবে না। ওকে, যেমন দেখুন তুমি বলো, বলার পরে আর কোনো কিছু নেই। আমি শুনি, শুনির পরে আর কিছু নেই। রুবেল পরে, পরে এখানেই শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ পরিসমাপ্তি ঘটেছে বাক্যটির। অর্থাৎ যদি আমরা এরকম কোনো বাক্য দেখি, যেমন তুমি বলো, আমি শুনি, রুবেল পরে, এবং এগুলোর নিচে যদি আন্ডারলাইন করে দেয় এভাবে যে বলো এটি কোন ক্রিয়া, তখন আমরা দাগাবো কি? সমাপিকা ক্রিয়া। তাহলে মূল জিনিসটা কি? সমাপিকা ক্রিয়া কিভাবে চিনব? বাক্যের শেষে ক্রিয়াপদ থাকবে। ক্রিয়াপদ কোনগুলো? বলো, শুনি, পরে, এগুলো হচ্ছে ক্রিয়াপদ। এবং এই যে ক্রিয়াপদগুলো বাক্যের শেষে বসে বাক্যের পূর্ণতা অথবা পরিসমাপ্তি ঘটাবে। পূর্ণতা বলতে, যেমন তুমি, তুমির কিন্তু নির্দিষ্ট কোনো অর্থ নেই। তুমি কি, কি করব আমরা, তাই না? কোনো কিছু তো বলিনি, কিন্তু যখনই বলেছি তুমি বলো, এই বাক্যটার পূর্ণতা পেয়েছে, তুমি বলো। যেমন ধরুন আমি, আমি বলে কি, আমি কি করব, আমি নাচবো, গান গাইবো, না কি করব, কোনো কিছুই বলিনি, তাই বাক্যটি তখন পূর্ণতা পায়নি। কিন্তু যখন বললাম আমি শুনি, তখন বাক্যটি পূর্ণতা পেয়েছে। ঠিক সেম একই রকম ভাবে রুবেল, রুবেল কি, কিছুই তো বলিনি, তার মানে যখন আমি পরে শব্দটি লাগিয়ে দিয়েছি পরে, তখন দেখুন বাক্যটি পূর্ণতা পেয়েছে এবং
পরিসমাপ্তিও ঘটেছে, রুবেল পড়ে। তাহলে সমাপিকা ক্রিয়া চিনবেন আপনারা এইভাবে। আপনারা শুধু মেইন জিনিসটা মনে রাখবেন, এতটুকু চেনার উপায়টা আপনারা মনে রাখবেন। ঠিক সেম একই রকম ভাবে তাহলে আমরা অসমাপিকা ক্রিয়াটা কিভাবে মনে রাখবো? চেনার উপায় হচ্ছে ঠিক সেম সমাপিকা ক্রিয়ার বিপরীত। দেখুন এখানে আমরা বলেছিলাম ক্রিয়াপদটি বাক্যের শেষে থাকবে, আর এখানে দেখুন ক্রিয়াপদটি বাক্যের শেষে থাকবে না, অর্থাৎ বাক্যের শেষে না থেকে মধ্যখানে থাকবে বা যে কোনো জায়গা থাকবে, কিন্তু শেষে থাকবে না। এরপরে ছিল সমাপিকার ক্ষেত্রে ছিল বাক্যের পূর্ণতা বা পরিসমাপ্তি ঘটবে, কিন্তু এই ক্ষেত্রে বাক্যের পূর্ণতা বা পরিসমাপ্তি ঘটবে না। আপনাদেরকে আগে ভাবে বলছি, পরে একদম শর্টকাটে কিভাবে চিনবেন তাও দেখাবো। যেমন ধরুন এটার উদাহরণ যদি আমরা দেখি, অসমাপিকা ক্রিয়ার তাকে বলতে দাও। তো এই ক্ষেত্রে দেখুন বলতে, বলতের পরেও আরো কিছু ওয়ার্ড কিন্তু আছে, অর্থাৎ কথা আছে, তাই তো? এবং আমরা যদি লক্ষ্য করি ক্রিয়াপদটি বাক্যের শেষে থাকবে না। এখানে এই বলতে হচ্ছে ক্রিয়া, অর্থাৎ বলা একটা কাজ। বলতে বলতে দাও অর্থাৎ এই বলাটা কাজ, সেই বলতে কথাটাই কিন্তু সবার শেষে ব্যবহৃত হয়নি। যেমন আমরা সমাপিকার ক্ষেত্রে দেখছি যে বলো সবার শেষে আছে, কিন্তু এখানে কিন্তু এটি শেষে নেই, মাঝামাঝি অবস্থানে আছে, অর্থাৎ শেষে থাকবে না। তার মানে ক্রিয়াপদটি বাক্যের শেষে থাকবে না। ওকে ফাইন, মিলে গেল। এবং বাক্যের পূর্ণতা বা পরিসমাপ্তি ঘটাবে না। যদি আমরা তাকে বলতে এতটুকু শব্দ রেখে দিতাম, মানে এতটুকু পর্যন্ত তাকে বলতে, এখানে কিন্তু বাক্যের পূর্ণতাও পায়নি এবং পরিসমাপ্তিও ঘটেনি। যখনই আমরা বললাম তাকে বলতে দাও, তখন এটা পূর্ণতা পেয়েছে। ঠিক সেম একই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি আমি ভাত খেয়ে স্কুলে যাব। তো এখানে যদি আমি খেয়ে পর্যন্ত রেখে দিই, আমি ভাত খেয়ে, তাহলে কিন্তু এটি বাক্যের পূর্ণতা প্রকাশ পাচ্ছে না এবং পরিসমাপ্তি ঘটেনি। এবং আমরা দেখতে পাচ্ছি ক্রিয়াপদটি বাক্যের শেষে না বসে মাঝামাঝি স্থানে বসেছে, অর্থাৎ শেষে বসেনি। তাই আমরা খুব সহজেই চিনতে পারবো এটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ঠিক সেম একই রকম ভাবে সূর্য উঠলে আধার দূরীভূত হয়, আধার দূরীভূত হয়। তো এখানে দেখুন উঠলে, এটিও কিন্তু বাক্যের শেষে বসেনি, ক্রিয়াপদটি মাঝামাঝিতে বা প্রথমের দিক করে বসেছে। এবং যদি আমরা এতটুকু অংশ ঢেকে রাখি, অর্থাৎ আধার দূরীভূত এতটুকু অংশ ঢেকে রাখি, তাহলে সূর্য উঠলে, অর্থাৎ এই কথাটি দ্বারা আমাদের বাক্যের পূর্ণতা পাচ্ছে না। তাহলে সমাপিকা ক্রিয়া হচ্ছে অসমাপিকার বিপরীত এবং অসমাপিকা ক্রিয়া হচ্ছে সমাপিকা ক্রিয়ার বিপরীত। ওকে, এখন আমরা যদি এটাকে সারমর্ম জানতে চাই, অর্থাৎ মেইন যে শর্টকাট কিভাবে চিনব, সমাপিকার ক্ষেত্রে ক্রিয়াপদটা বাক্যের শেষে থাকবে, ব্যাস শেষ, এতটুকুই। এবং অসমাপিকার ক্ষেত্রে ক্রিয়াপদগুলো বাক্যের শেষে থাকবে না। জাস্ট এই দুইটা লাইন শুধু মনে রাখবেন। অসমাপিকার ক্ষেত্রে ক্রিয়াপদগুলো বাক্যের মাঝামাঝিতে থাকবে বা প্রথমের দিকে থাকবে, কিন্তু সবার শেষে বসবে না। আর সমাপিকার ক্ষেত্রে ক্রিয়াপদগুলো কোথায় থাকবে? সবার শেষে থাকবে এবং এরপরে আর কিছু থাকবে না। এটাই হচ্ছে মেইন শর্টকাট। এবং আরেকটা জিনিস আপনারা মনে রাখতে পারেন, সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া চেনার জন্য আপনারা যেটা আরেকটা ট্রিক্স মনে রাখতে পারেন, আপনারা যে আরেকটি ট্রিক্স মনে রাখতে পারেন সেটি হচ্ছে এই যে অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে যে ক্রিয়াপদগুলো আছে, এগুলো তে, লে এবং এ বিভক্তি যুক্ত হবে, অর্থাৎ বলতে। এখানে দেখুন বলতে, তে শব্দটি আছে, তে তে বিভক্তি। একই রকম ভাবে যদি আমরা বলি আমি ভাত খেয়ে, খেয়ে এ, তাই না, এ বিভক্তি। সূর্য উঠলে, লে পাচ্ছি, অর্থাৎ এরকম তেলে এ, অর্থাৎ আপনারা শর্টকাট মনে রাখতে পারবেন তেলের ভিতরে এ আছে, অর্থাৎ তেলের ভিতরে এ আছে, তার মানে তেলে এ বিভক্তি যুক্ত থাকে। তবে আপনারা এভাবে যদি চান মনে না রেখেও এটাই মনে রাখতে পারেন যে ক্রিয়াপদটি বাক্যের শেষে থাকবে না, অর্থাৎ মাঝামাঝিতে থাকবে। এবং আরো যদি শিওর হতে চান তাহলে বিভক্তি কি কি থাকবে যুক্ত, তে, লে এবং এ থাকবে। ওকে, তো চলুন এবার আমরা এর পরে চলে যাচ্ছি। এবার আমরা দেখব ক্রিয়ার কর্মের উপস্থিতি, অর্থাৎ ক্রিয়ার ভিতরে, অর্থাৎ ক্রিয়ায় কর্মের উপস্থিতি বা অনুপস্থিতি অনুসারে ক্রিয়াপদকে 6 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 6 ভাগে ভাগ করা যায়। কি কি? সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, যৌগিক ক্রিয়া ও মিশ্র ক্রিয়া। তো আমরা এই ভিডিওটিতে প্রথম 4টি ক্রিয়া নিয়ে আলোচনা করব, অর্থাৎ সকর্মক, অকর্মক, দ্বিকর্মক এবং প্রযোজক। কারণ এই 4টি ক্রিয়াই
বেশি পরীক্ষাতে রিপিট হয় এবং এই চারটি ক্রিয়া থেকেই আমাদের পরীক্ষায় বারবার আসে। তো এর জন্য আমরা এই প্রথম যে চারটি ক্রিয়া আছে অর্থাৎ সকর্মক, অকর্মক, দ্বিকর্মক এবং প্রযোজক ক্রিয়া নিয়েই আলোচনা করব। আপনারা বাকি দুটো দেখে নেবেন নিজ দায়িত্বে। 5 এবং 6 এই দুটো থেকে প্রশ্ন আসে না বললেই চলে। সো আমরা এই প্রথম চারটা নিয়ে আলোচনা করব। এর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রযোজক ক্রিয়াটা। তো চলুন আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সকর্মক ক্রিয়া কিভাবে চিনব, তারপরে আমরা ক্রমান্বয়ে অকর্মক, দ্বিকর্মক এবং প্রযোজক ক্রিয়া নিয়ে আলোচনা করব। আপনারা যদি আজকের ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখেন, আমি আপনাদের নিশ্চয়তা দিব ক্রিয়াপদ নিয়ে আপনাদের আর কোনো রকমের কনফিউশন থাকবে না। তো চলুন 1 নম্বরে আমরা এখন শিখব সকর্মক ক্রিয়া। যে ক্রিয়ার কর্ম আছে তাকে সকর্মক ক্রিয়া বলে। অর্থাৎ এটা হচ্ছে গতানুগতিক যে সংজ্ঞাটা, অর্থাৎ যে ক্রিয়ার কি আছে, কর্ম আছে, তাকেই সকর্মক ক্রিয়া বলে। তো দেখুন, যেমন সে চিঠি লিখছে, তুমি ছবি আঁকছো, আমি চাঁদ দেখছি, এগুলো হচ্ছে সকর্মক ক্রিয়া। এখন আমাকে তো পরীক্ষার প্রশ্ন দেখে চিনতে হবে এটি সকর্মক নাকি অকর্মক নাকি দ্বিকর্মক, তাই তো? তো কিভাবে চিনবেন, অর্থাৎ চিনার উপায়টা কি একটু খেয়াল করুন। এখানে যেগুলোর নিচে আন্ডারলাইন করা আছে অর্থাৎ লিখছে, আঁকছে, দেখছি, তো এগুলো হচ্ছে ক্রিয়া। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে ক্রিয়া। তো যেভাবে চিনবেন সেটা হচ্ছে এই ক্রিয়াকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে একটি কর্মপদ পাই বা একটা উত্তর পাই, হ্যাঁ, তাহলে সেটি হচ্ছে কি? সকর্মক। একটু খেয়াল করুন, যদি আমরা এটাকে বলি সে চিঠি লিখছে, তার মানে সে কি লিখছে? আমরা এই যে ক্রিয়াটাকে আমরা প্রশ্ন করছি, সে কি লিখছে, কি লিখছে। তো আমরা এখানে যদি প্রশ্ন করি যে সে কি লিখছে, আমরা উত্তর পাচ্ছি চিঠি লিখছে। ঠিক সেম একই রকম ভাবে যদি বলি তুমি কি আঁকছো, কি দিয়ে কিন্তু আমরা উত্তর পাচ্ছি। তার মানে যদি আমরা ক্রিয়াকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে যদি আমরা কর্মপদটা পাই, তাহলে সেটাকে আমরা কি বলবো? সকর্মক বলবো। অর্থাৎ মেইন কথা হচ্ছে কি দিয়ে অথবা কাকে দিয়ে যদি আমরা প্রশ্ন করে এর উত্তরটা পেয়ে যাই, তাহলে হচ্ছে সেটা সকর্মক ক্রিয়া। ওকে, ঠিক সেম একই রকম ভাবে তাহলে আপনারা এটা দেখুন যে আমি চাঁদ দেখছি, আমি কি দেখছি, তার মানে কি দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তরে বলবো আমি চাঁদ দেখছি। ঠিক একই রকম ভাবে তুমি কি আঁকছো, আমি ছবি আঁকছি। তুমি কি লিখেছ, কি লিখছে, সরি, সে কি লিখছে, চিঠি লিখছে। তার মানে কি দিয়েও আমরা উত্তরটি পেয়ে যাচ্ছি। তাই কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি আমরা উত্তর পাই অর্থাৎ কর্মপদ পাই, সেটি হচ্ছে আমার সকর্মক। তাহলে অকর্মকটা হচ্ছে ঠিক এর বিপরীত। একটু খেয়াল করুন অকর্মকটা কি। যদি যে ক্রিয়ার কোনো কর্ম নেই তাকে অকর্মক ক্রিয়া বলে। এটা হচ্ছে গতানুগতিক যে সংজ্ঞাটা, অর্থাৎ যে ক্রিয়ার কোনো কর্ম নেই তাই হচ্ছে অকর্মক ক্রিয়া। তো অকর্মকটা একটু আমরা উদাহরণ দেখি। যেমন সে মাটিতে শোয়, সে অনেকক্ষণ ঘুমোয়, সে ভালো দৌড়ায়। তো এই যে নিচে আন্ডারলাইন করা এগুলো হচ্ছে ক্রিয়া, এগুলো হচ্ছে ক্রিয়া। ক্রিয়া মানেই কাজ, আমরা জানি শোয়, শোয়া একটি কাজ, ঘুমোয়, ঘুমানো একটি কাজ, দৌড়ায়, দৌড়ায় একটি কাজ, দৌড়ানো। তো এবার এটা চেনার উপায় কি? এটা চেনার উপায় হচ্ছে ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মপদ পাওয়া যাবে না। যেমন সকর্মকের ক্ষেত্রে কি ছিল? ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মপদ পাওয়া যায়, আর এটার ক্ষেত্রে হচ্ছে কর্মপদ পাওয়া যায় না। একটু খেয়াল করুন, সে মাটিতে শোয়, এটাকে যদি আমরা এভাবে বলি সে কি শোয়, আমরা যদি কি দিয়ে প্রশ্ন করি আগে, সে কি শোয়, এটার কোনো উত্তর হলো সে মাটিতে শোয়। দেখুন তো আপনারা একটু নিজেরা প্রশ্ন করুন, সে কি শোয়, এটা কি কিছু হইল? হয় নাই। এবার আসুন কাকে দিয়ে প্রশ্ন করুন, সে কাকে শোয়, এটা দিয়েও কিন্তু মাটিতে শোয়, এটার কোনো উত্তর আসছে? মানে সে কাকে শোয়, কোনো প্রশ্ন করা যাচ্ছে না কাকে দিয়ে, তাই না? আর কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরও পাওয়া যাচ্ছে না, তাই না? এটাকে আসলে বলার দরকার ছিল এরকম, সে কোথায় শোয়, কিন্তু আমার তো প্রশ্ন করতে হবে কি অথবা কাকে দিয়ে। তাই যেহেতু এইটিকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করার পরে কর্মপদ পাওয়া যাচ্ছে না অর্থাৎ উত্তরটি পাওয়া যাচ্ছে না, তার মানে এটি অকর্মক ক্রিয়া। ঠিক সেম একই রকম ভাবে দেখুন, সে অনেকক্ষণ ঘুমায়। তো আসুন আমরা প্রথমে কি দিয়ে প্রশ্ন করি, সে কি ঘুমায়, মানে দেখুন মিলতেছে না, কেমন জানো, সে কি ঘুমায়, হচ্ছে না। তো চলুন এবার আমরা কাকে দিয়ে প্রশ্ন করি, সে কাকে ঘুমায়। তার মানে আমরা কি দিয়েও উত্তর পাচ্ছি না, কাকে দিয়েও উত্তর পাচ্ছি না, তার মানে এটি হচ্ছে আমার অকর্মক ক্রিয়া। ঠিক সেম একই রকম ভাবে যদি আমরা বলি
সে ভালো দৌড়ায়। এটাকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি, সে কি দৌড়ায়, কেমন জানো উত্তরটা মিলছে না। সে কাকে দৌড়ায়, সেটা দিয়েও মিলছে না, সে ভালো দৌড়ায়। তাহলে এটার প্রশ্নটা দাঁড়ানোর কথা ছিল এরকম, সে কেমন দৌড়ায়, তাই না? কিন্তু আমাকে তো প্রশ্ন করতে হবে কি এবং কাকে দ্বারা। যেহেতু এটাকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে না, তাই এটি হচ্ছে অকর্মক ক্রিয়া। খুব সহজ, একদম সিম্পল। এটা হচ্ছে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে, আর এখানে হচ্ছে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে না। তাহলে সবার শেষে যেটি আছে অর্থাৎ দ্বিকর্মক, তো দ্বিকর্মকটা কিরকম হবে খেয়াল করুন। গতানুগতিক যে সংজ্ঞাটা সেটা হচ্ছে যে ক্রিয়ার দুটি কর্ম থাকে তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। তো দেখুন আমরা যদি এখানে আগে উদাহরণগুলো দেখি, সে আমাকে চিঠি লিখছে, মা আমাকে গল্প বলছেন। তো এটা চেনার উপায় কি খেয়াল করুন। ক্রিয়াকে একই সাথে যদি কি দিয়েও প্রশ্ন করলে আমরা উত্তর পাই এবং একই সাথে কাকে দিয়েও প্রশ্ন করলেও যদি উত্তর পাই, তাহলে আমরা বলবো সেটা দ্বিকর্মক। দেখুন এইটার মধ্যেই কিন্তু একটা কথা লুকায় আছে, অর্থাৎ দ্বিকর্মক। দ্বি দ্বি মানে হচ্ছে দুইটা, তার মানে কি দিয়েও আমার প্রশ্ন করলে উত্তর পাবো, কাকে দিয়ে প্রশ্ন করলেও আমি উত্তর পাবো। একটু খেয়াল করুন, সে আমাকে চিঠি লিখছে, সে আমাকে কি লিখছে, কি দিয়ে উত্তর পেয়ে যাচ্ছি, সে আমাকে কি লিখছে, চিঠি লিখছে। আচ্ছা ফাইন। এবার যদি আমি বলি সে কাকে চিঠি লিখছে, দেখুন সে কাকে চিঠি লিখছে, সে আমাকে চিঠি লিখছে। তার মানে দেখুন আমরা কি দিয়ে প্রশ্ন করেছি তখনও উত্তর পেয়েছি, সে আমাকে কি লিখছে, চিঠি লিখছে, এটাও পেয়েছি। ঠিক সেম একই রকম ভাবে যদি এবার আমি প্রশ্ন করি কাকে দিয়ে, সে কাকে চিঠি লিখছে, সেটারও উত্তর পেয়ে গেছি। তার মানে এই রকম ক্রিয়াগুলোতে আমরা একই সাথে কি দিয়ে উত্তর মানে কি দিয়ে প্রশ্ন করলেও উত্তর পাবো, আবার কাকে দিয়ে প্রশ্ন করলেও উত্তর পাবো, অর্থাৎ দুটি একসাথে পাবো। এগুলোকে বলবো আমরা দ্বিকর্মক ক্রিয়া। ঠিক সেম একই রকম দেখুন, মা আমাকে গল্প বলছেন, মা আমাকে কি বলছেন, কি দিয়ে প্রশ্ন করলাম, মা আমাকে গল্প বলছেন, তার মানে আমি উত্তর পেয়ে গেলাম। ঠিক সেম একই রকম ভাবে যদি আমি বলি মা কাকে গল্প বলছেন, মা কাকে গল্প বলছেন, মা আমাকে গল্প বলছেন, তার মানে আমি কাকে দিয়েও কি প্রশ্ন করার সাথে সাথে আমি উত্তর পেয়ে যাচ্ছি। যেহেতু আমি কি দিয়ে প্রশ্ন করেও এখানে উত্তর পাচ্ছি এবং কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি, তাই এটি হচ্ছে আমার দ্বিকর্মকের উদাহরণ, অর্থাৎ মা আমাকে গল্প বলছেন। এবার চলুন আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক অর্থাৎ প্রযোজক ক্রিয়া নিয়ে একটু আলোচনা করা যাক। এটি থেকেই কিন্তু পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে, আর এই জিনিসটার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন যেটা আসে অর্থাৎ কমন প্রশ্ন যেটা, সেটা হচ্ছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। একদম কমন প্রশ্ন, প্রায় পরীক্ষাতে এটি থাকি। তো একটু খেয়াল করুন প্রযোজক ক্রিয়াটা কি। তো প্রযোজক ক্রিয়া হচ্ছে যে ক্রিয়া একজনের প্রযোজনা বা চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয় সে ক্রিয়াকে প্রযোজক ক্রিয়া বলে। এই প্রযোজক ক্রিয়ার আরেকটি নাম আছে, সেটা হচ্ছে নিযন্ত্র ক্রিয়া, অর্থাৎ প্রযোজক ক্রিয়াকে নিযন্ত ক্রিয়াও বলা হয়। তো একটু খেয়াল করুন প্রযোজক ক্রিয়া একটু যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে একটু এভাবে সাজাইতে হবে, অর্থাৎ প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা এবং প্রযোজক ক্রিয়া। তো আমি একটু ভেঙে ভেঙে লিখেছি আপনাদের বোঝানোর জন্য। মেইন লাইনটা হচ্ছে এরকম, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখানে চাঁদ দেখাচ্ছেন অর্থাৎ এই যে দেখাচ্ছেন এটি হচ্ছে প্রযোজক ক্রিয়া। সাপুরে সাপ খেলায়, খেলাটা হচ্ছে ক্রিয়া, তাই এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। ঠিক সেম একই রকম আনিস শান্তকে পড়াচ্ছে, পড়াচ্ছে পড়া, এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। সোমা রুবেলকে হাসাচ্ছে, এই হাসাচ্ছে, এই হাসানোটা হচ্ছে একটা কাজ, তাই এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। তো এবার একটু খেয়াল করব আমরা প্রযোজ্য কর্তা কোনটি এবং প্রযোজক কর্তা কোনটি সেটি কিভাবে চিনব। তো একটু খেয়াল করুন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এই যে চাঁদটা দেখছেন, এই চাঁদটা দেখছেন কে আসলে, আসলে শিশু চাঁদটি দেখছেন। একটু খেয়াল করুন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মেইন কাজটা কিন্তু অর্থাৎ প্রধান যে কাজটা সেটা কিন্তু শিশু করছে, অর্থাৎ শিশুটি কিন্তু চাঁদ দেখছে। তাই এখানে শিশু হচ্ছে প্রযোজ্যকর্তা, অর্থাৎ যে আসল কাজটি করবে অর্থাৎ যার দ্বারা কাজটি সাধিত হবে, যেমন শিশুটি চাঁদ দেখছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, অর্থাৎ এখানে মেইন কাজটি করতেছে শিশু, তাই শিশুটি হবে প্রযোজ্যকর্তা। ঠিক সেম একই রকম ভাবে সাপুরে সাপ খেলায়, আসলে কিন্তু কাজটা করতেছে সাপ, সাপ খেলা দেখাচ্ছে আর সাপুরে সেই খেলাটা পরিচালনা করতেছে, তাই মেইন কাজটা করছে সাপ, যে মেইন কাজ পরিচালনা করবে সেই হচ্ছে প্রযোজ্যকর্তা।
ঠিক সেম একই রকম ভাবে যদি আমরা বলি আনিস শান্তকে পড়াচ্ছে, শান্ত কিন্তু পড়তেছে, অর্থাৎ পড়ার কাজটা কিন্তু করতেছে শান্ত, তাই শান্ত হচ্ছে প্রযোজ্য কর্তা। ঠিক সেম একই রকম ভাবে সোমা রুবেলকে হাসাচ্ছে, এখানে হাসছে কিন্তু রুবেল, মানে সোমা রুবেলকে হাসাচ্ছে, তার মানে সোমা হাসছে না, হাসছে কিন্তু রুবেল, তার মানে রুবেল হচ্ছে প্রযোজ্য কর্তা। তো যারা আসলে কাজটি করে থাকে, অর্থাৎ মেইন কাজটি যারা করে থাকে তাদেরকে বলা হয় প্রযোজ্যকর্তা। আর আর প্রযোজককর্তা হচ্ছে এই যে মা, সাপুরে, আনিস এবং সোমা, এদের দ্বারা কাজটি চালনা করা হয়, অর্থাৎ এরা কাজটি করতে সহায়তা করে। অর্থাৎ শিশু যে চাঁদ দেখছে, এই শিশুকে চাঁদ দেখাতে সাহায্য করছে মা। সাপ যে খেলা দেখায়, সেই সাপ খেলা দেখাচ্ছে সাপুরের মাধ্যমেই সাপ খেলা দেখাচ্ছে, অর্থাৎ সাপুরে সাপ খেলা দেখাতে সহায়তা করছে। শান্ত কিন্তু পড়ালেখা করছে, এই শান্তকে পড়াচ্ছে আনিস, অর্থাৎ আনিস শান্তকে পড়ালেখায় সাহায্য করছে। রুবেল হাসছে, এই রুবেলকে হাসাতে সাহায্য করছে সোমা। অর্থাৎ যাদের প্রযোজনায় অথবা যাদের চালনায় কাজটি মানে সম্পূর্ণতা পায়, অর্থাৎ যাদের প্রযোজনার দ্বারা বা চালনার দ্বারা কাজটি অনুষ্ঠিত হয়, তারা হচ্ছে প্রযোজককর্তা। তো এই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে। তো এইখান থেকেও কিন্তু প্রায় প্রশ্ন আসে। তো ভিউয়ার্স, এবার চলুন আমরা প্রশ্নগুলো সলভ করব এবং আপনারাও প্রতিটি প্রশ্নের উত্তর পারবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। তো চলুন প্রথমে 1 নম্বর প্রশ্নটিতে কি বলেছে খেয়াল করি। সূর্য উঠলে আধার দূরীভূত হয়, অর্থাৎ আধার চলে যায়, অর্থাৎ সূর্য উঠলে আধার দূরীভূত হয়। এখানে উঠলে কোন ক্রিয়াপদ, অর্থাৎ উঠলের নিচে দাগ দিয়ে দিলাম আমরা, অর্থাৎ উঠলে কোন ক্রিয়াপদ। একটু খেয়াল করে দেখুন, ক্রিয়াপদটি বাক্যের শেষে থাকবে না, অর্থাৎ মাঝামাঝিতে আছে। দেখতে পাচ্ছি এই যে উঠলে, এটি মাঝামাঝিতে আছে। মাঝামাঝিতে থাকলে কি হবে একটু খেয়াল করে দেখুন, আপনাদের সুবিধার জন্য আমি দেখাচ্ছি। তো একটু খেয়াল করুন, আমরা যে শিখেছিলাম সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া, চেনার উপায় কি ছিল, বাক্যের শেষে থাকবে না। এবার একটু খেয়াল করুন, দেখেন তো এটি হচ্ছে আমার ক্রিয়াপদ উঠলে, এটি বাক্যের শেষে নেই, অর্থাৎ মাঝামাঝিতে আছে। তাহলে আমরা কিন্তু চিনে ফেলছি যে এটি কি রকম ক্রিয়াপদ, তার মানে এটি কিন্তু হচ্ছে অসমাপিকা ক্রিয়াপদ, অর্থাৎ উত্তর গ হচ্ছে আমার সঠিক উত্তর। কারণ দেখুন উঠলে, অর্থাৎ এই ক্রিয়াপদটি বাক্যের শেষে ব্যবহৃত না হয়ে মাঝামাঝি স্থানে বসেছে। এবং আমরা আরো একভাবে চিনতে পারি, সেটি হচ্ছে এই যে উঠলে, এটি কি বিভক্তিযুক্ত, অর্থাৎ তে লে এ বিভক্তিযুক্ত হবে অসমাপিকা ক্রিয়াগুলো। তো আমরা দেখতে পাচ্ছি এই যে লয়কারে লে, তার মানে লে আছে, এটি দেখেও কিন্তু আমরা চিনতে পারি এটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তো চলুন এবার দ্বিতীয় প্রশ্নটির দিকে যাই। দ্বিতীয় যে প্রশ্নটি, সেখানে বলেছে যত্ন করলে রত্ন মিলে। এখানে করলে কোন ক্রিয়ার উদাহরণ, অর্থাৎ এই করলের নিচে আন্ডারলাইন। তো একটু খেয়াল করুন, করলে তার মানে আপনারা কিন্তু অলরেডি বুঝে গেছেন, একটু খেয়াল করলেই দেখতে পাবেন, আমি আপনাদের দেখার জন্য বলতেছি। ক্রিয়াপদটি বাক্যের শেষে থাকবে না, এখানে যে ক্রিয়াপদটি সেটি কি বাক্যের শেষে আছে, অর্থাৎ যত্ন করলে রত্ন মিলে, শেষে তো নেই, আছে মাঝামাঝিতে, তাই এটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এবং আরো একভাবে আমরা চিনতে পারি, সেটি হচ্ছে দেখুন সবার শেষে লয় একার আছে, লে যুক্ত বিভক্তি, তার মানে আমরা বলতে পারি এটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এবং এটি দেখুন প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক 13-তে এসেছে। তো এর পরের যে প্রশ্নটি আছে একটু খেয়াল করি। 3 নম্বর প্রশ্নটিতে বলেছে বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি। তো এখানে খেয়াল করুন, গিয়ে কোন ক্রিয়া, তার মানে গিয়ের নিচে আন্ডারলাইন করে দিন। এবং খেয়াল করলে আমরা কিন্তু বুঝতে পারবো যে এই গিয়ে, এটি কিন্তু বাক্যের শেষে বসেনি, তার মানে মাঝামাঝিতে বসেছে। আর মাঝামাঝিতে বসলে কি হয় আপনারা তো জানেন, অর্থাৎ ক্রিয়াপদটি বাক্যের শেষে থাকবে না, অর্থাৎ যদি মাঝামাঝিতে থাকে বা প্রথমের দিকে থাকে তাহলে সেটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তার মানে এটির উত্তর হচ্ছে আমার 3-এর ক। এবং গিয়ে এই কথাটিকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাচ্ছি এ বিভক্তি, অর্থাৎ গি এ। দেখুন উচ্চারণ করে দেখুন, শেষে এ থাকে, গি এ, তার মানে এ বিভক্তি পাচ্ছি। আর এ বিভক্তি পেলে আমরা সেখানে কি শিখেছিলাম, যেহেতু এ লে এবং তে বিভক্তি যুক্ত থাকবে কিসের ক্ষেত্রে, অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে। ওকে, আচ্ছা, তাহলে এটির উত্তর হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তো এবার চলুন আমরা এর পরের প্রশ্নটি দেখি, অর্থাৎ 4 নম্বর প্রশ্নটি দেখব।
4 নম্বর প্রশ্নে বলেছে বাবুল পড়ে, এ বাক্যে পড়ে কোন ক্রিয়া? এটিও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 19-এ এসেছে। তো একটু খেয়াল করে দেখুন, পড়ে অর্থাৎ এই পরের নিচের আন্ডারলাইন এই জিনিসটা কিন্তু একটু খেয়াল করে দেখুন। আমাকে বলেছে আমার যে সমাপিকা ক্রিয়া ছিল, সমাপিকা ক্রিয়ার কি ছিল, চেনার উপায় কি ছিল? ক্রিয়াপদটি বাক্যের শেষে থাকবে। তো একটু খেয়াল করে দেখুন, পরে এটি কিন্তু বাক্যের শেষে, এরপরে আর কোনো কথা নেই, অর্থাৎ বাবুল পরে এখানেই দাঁড়ি শেষ, আমার লাইনটি শেষ। তার মানে ক্রিয়াপদটি বাক্যের শেষে থাকবে। তো দেখতেছি আমরা এই যে পরে ক্রিয়াপদটি সেটি সবার শেষে আছে, তাই আমরা চোখ বন্ধ করেই বলে দিতে পারবো এটি হচ্ছে সমাপিকা ক্রিয়া। এটি হচ্ছে কি ক্রিয়া? সমাপিকা ক্রিয়া। তো ভিউয়ার্স, আপনারা এই 6 নম্বর প্রশ্নটি এইচডব্লিউ করবেন। আমি আপনাদের 5 নম্বর প্রশ্নটি বুঝিয়ে দিচ্ছি। কি বলেছে দেখুন 5 নম্বর প্রশ্নটিতে, মা খোকাকে চাঁদ দেখাচ্ছে, এ বাক্যে দেখাচ্ছে কোন ক্রিয়া? তো আমরা কিন্তু একটু আগেই পড়েছিলাম যে মা খোকাকে চাঁদ দেখাচ্ছে, এরকম একটি জিনিস আমরা পড়েছিলাম এই যে প্রযোজক ক্রিয়ায়। অর্থাৎ এখানে মা শিশুকে মানে চাঁদ দেখাতে সহায়তা করছে, বাট শিশু চাঁদটি দেখছে, তাই তো এরকম ছিল। এখানে চাঁদ দেখাচ্ছেটা হচ্ছে কি ক্রিয়া? প্রযোজক ক্রিয়া। তো একটু খেয়াল করলে কিন্তু আমরা বলতে পারবো এটি কোন ক্রিয়া। মা খোকাকে চাঁদ দেখাচ্ছে, এ বাক্যে দেখাচ্ছে কোন ক্রিয়া? একদম ইজি, প্রযোজক ক্রিয়া। কেন প্রযোজক ক্রিয়া হবে না, মানে হবে কেন, একটু খেয়াল করুন। প্রযোজক ক্রিয়ার যে সংজ্ঞা আমরা শিখেছিলাম, সেখানে আমরা কি শিখেছিলাম? সেখানে আমরা শিখেছিলাম যে ক্রিয়া একজনের প্রযোজনা বা চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয় সে ক্রিয়াকেই প্রযোজক ক্রিয়া বলা হয়। যেহেতু মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, তো এখানে শিশু কিন্তু নিজেই চাঁদটি দেখছে, তাই আমরা বলতে পারি এই চাঁদ দেখাচ্ছেন এটি হচ্ছে কি ক্রিয়া? প্রযোজক ক্রিয়া। তো এভাবে করে কিন্তু আমরা মুহূর্তের মধ্যে সব সমস্যাগুলো সলভ করে ফেলতে পারবো। আপনারা 6 নাম্বারটি চেষ্টা করুন নিজেরা। 4টা বাজলে স্কুল ছুটি হবে, বাক্যে বাজলে এটা কি না, এটা হবে কোন কোন ক্রিয়া, অর্থাৎ এটা কোন ধরনের ক্রিয়াপদ হবে? তো আপনারা এটি চেষ্টা করুন 6 নাম্বার প্রশ্নটি, এবং আপনারা কমেন্ট করে জানান যে এটির উত্তর কি হবে। অর্থাৎ 4টা বাজলে স্কুল ছুটি হবে, এই যে বাজলে অর্থাৎ বাজলের নিচে দাগ, এটি কি ক্রিয়া? সমাপিকা নাকি অসমাপিকা নাকি দ্বিকর্মক নাকি প্রযোজক? তো আজকের ভিডিওটি থেকে যদি আপনারা একটুও কিছু শিখে থাকেন, প্রত্যেকে কমেন্ট করে জানাবেন যে আজকের ক্লাসটি কেমন লেগেছে। আপনাদের কমেন্ট যদি ভালো দেখি আমি, এবং আপনারা যদি আর আপনারা যদি এরকম নিয়মিত বাংলা ক্লাস পেতে চান, ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনাদের কাছে আমার খুব রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে এখনই আমাকে জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।